মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা লন্ডন একটি ক্লিনিকে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে শেখ রেহানার লাশ বাংলাদেশে আনতে দেওয়া হবে না, কারণ শেখ রেহানা হলো ভারতের মাল। শেখ পরিবারের কেউ লাশ বাংলাদেশে আনা হবে না। তবে চীনে গিয়ে এক ঝিলে দুই পাখি মেরেছেন তারেক রহমান। বলা যায় তুমুল বাজিবাতি হয়েছে বাংলাদেশের জন্য। চীনে কাজাখস্তানের লোভনীয় অফার পেল বাংলাদেশ, তুমুল বাজিমাত। এই কূটনৈতিক খেলাটা আমার ভালো লাগছে। হ্যাঁ, এই কূটনৈতিক খেলাটা ভালো লাগছে। বর্তমান সরকারকে ভুল বোঝার কোনো কারণ নাই। এই সরকার ওই 18 মাসের ডক্টর ইউনূস স্যারের সরকার যেমন ছিল ওই একই রোড ম্যাপে হাঁটতেছে। আরো ভূমিকম্প হবে, মাথা নষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের চায়না সফরে তিস্তা চুক্তির মাধ্যমে লালমনিরহাট এয়ারপোর্টে চায়নার সকল অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে শুরু করে সবকিছু ভারতের চিকেন নেকের সামনে অপেক্ষমান থাকবে। ভারত হু করলেই যাতে টু করে দেওয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা কোথায় হবে সেটি এখনো জানা যায়নি। তবে এই বিষয়ে শেখ হাসিনার যে বক্তব্য সেটি শুনলে রীতিমতো অবাক হওয়ার মতো। তো আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি, যে তিনি মারা গেছেন তার ডকুমেন্টস দেখা যাবে আজকের এই ভিডিওতে। সাথে সাথে তারেক রহমান চীন সফরে যে এক ডিলে দুই পাখি মেরেছেন এবং চীন সফরে যেই সফলতা অর্জন করেছেন তারেক রহমান, একটি সফলতা মালয়েশিয়াতে, দ্বিতীয় সফলতা চীনে, তার এই রাষ্ট্রীয় সফর যে কতটা ফলপ্রসূ হবে সেটি কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। তবে সেটি নিয়ে অনেকে মন্তব্য করেছেন, কারণ যেহেতু চীনের কোনো জায়গাতে তারেক রহমানকে নামতে দেওয়া হয়নি, অন্য একটি প্রদেশে নামতে দেওয়া হয়েছে, সেটি নিয়ে অনেকের অনেক রকমের মন্তব্য রয়েছে। সে সকল মন্তব্য দেখব। তো চলুন একের পর এক বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা গতকাল রাত 3:40 সময় লন্ডন একটি ক্লিনিকে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভয়েস অফ আমেরিকা, আল জাজিরা, CNN এবং বিবিসির বরাত দিয়ে জানানো হয় যে তিনি লন্ডন থেকে সেন্ট্রাল বন্সে আসার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে লন্ডনের পার্শ্ববর্তী একটা ক্লিনিকে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ আগামী পরশু বিকাল 3টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। এই খবর শোনার সাথে সাথে শেখ হাসিনা যখন এই খবর শুনেন, এই খবর শোনার সাথে সাথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দিল্লির একটি মেডিকেলে ভর্তি করা হয়। এই খবর বাংলাদেশে আসার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ সহ সবাই কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্নায় আকাশ পাতাল বাড়ি হয়ে যায় এবং এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। এদিকে বিএনপি সহ জুলাই যোদ্ধারা, এনসিপি সমন্বয়ক সহ জামাত সহ সকল যোদ্ধা এবং বিরোধী দল সবাই এক বাক্যে বলে যে শেখ রেহানার লাশ বাংলাদেশে আনতে দেওয়া হবে না, কারণ শেখ রেহানা হলো ভারতের মাল। শেখ রেহানা পার্শ্ববর্তী দেশের বন্ধু এবং শেখ হাসিনা খুনি হাসিনার বোন শেখ পরিবারের। তাই শেখ পরিবারের কেউ লাশ বাংলাদেশে আনা হবে না। বাংলাদেশের কোনো গুরুস্থানে তাদের তাই হবে না। তাদের স্থান হবে সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের শ্মশানে বা গুরুস্থানে, হিন্দুস্তানে যেতে হবে। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব এক বিবৃতিতে হুঙ্কার দিয়ে বলেন যে যত সময় পর্যন্ত আমার জীবন আছে, আমার শরীরে রক্ত আছে, বাংলাদেশের তৌহিদি জনতা যতদিন আছে, ততদিন পর্যন্ত শেখ রেহানার লাশ কেন, শেখ পরিবারের কোনো লাশ বাংলাদেশে আনতে দেওয়া হবে না। এই কথা বলে তিনি হুঙ্কার দিয়ে বলেন যদি আনা হয় তাহলে বাংলাদেশে রক্তের বন্যায় বইয়ে যাবে। জুলাই যোদ্ধারা আবারও রাস্তায় নামবে এবং দিল্লি শাহীর সেই খায়েশ পূরণ করে দিবে। তাই ভারতের তাবেদার সেই হাসিনা এবং রেহানার কোনো সন্তান সন্ততি বা শেখ পরিবারের কেউ বাংলাদেশে আর আসতে পারবে না। এই খবর শোনার সাথে সাথে বাংলাদেশের জনগণ আনন্দে উল্লাস করেন এবং রাস্তাঘাটে তারা মিষ্টি বিতরণ করেন, একজন আরেকজনকে মিষ্টি খাওয়াতে শুরু করেন এবং বলেন এবার আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছি, শেখ রেহানা মারা গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া তারা আদায় করেন। এদিকে আওয়ামী লীগ, যুবলীগ সহ সবাই মিলে এক বাক্যে বলেন যে কোনো কিছুর বিনিময়ে হোক, রক্তের বিনিময়ে হোক বা জীবনের বিনিময়েই হোক, আমরা শেখ রেহানাকে বাংলাদেশে আনবো এবং বাংলাদেশে শেখ মুজিবের কবরের পাশে তাকে শেষ শায়িত করা হবে। দর্শক, আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে চীনে কাজাখস্তানের লোভনীয় অফার পেল বাংলাদেশ, তুমুল বাজিমাত। অত্যন্ত আশা জাগানিয়া একটা খবরের উপর পর্যালোচনা করবার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীন সফরে রয়েছেন। তিনি 26শে জুন সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে বেইজিং থেকে রওনা হবেন। তো আজকে তিনি দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বেইজিং এ গেছেন।
চীন সরকার তাকে বুলেট ট্রেনে করে নিয়ে গেছে। কূটনীতির ক্ষেত্রে এটা একটা অভাবনীয় নিদর্শন বলে অনেকেই মনে করছেন। তবে চীনে গিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছেন তারেক রহমান। বলা যায় তুমুল বাজিমাতি হয়েছে বাংলাদেশের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার চীনের স্থানীয় সময় সকাল 10:15 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোসের সাইডলাইনে এই সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, মূলত এই সাক্ষাতের মধ্য দিয়ে মধ্য এশিয়ায় বাংলাদেশ নতুন করে বাণিজ্যিক বিস্তৃতি ঘটাতে যাচ্ছে। অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ খবর। এই খবরের ভেতরে প্রবেশ করলে আমরা সবাই উপলব্ধি করব যে কি ধরনের সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারা জানেন যে চীনের দালিয়ানে ইকোনমিক ফোরাম মানে WEF এর গ্রীষ্মকালীন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রপ্রধানরা এসেছেন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থাগুলোর প্রধানরা এসেছেন। তারেক রহমান এর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বৈঠক হয়েছে। সেই ধারাবাহিকতায় কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাসও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এই মুহূর্তে কোনো কূটনৈতিক মিশন নেই ঢাকাতে এবং কাজাখস্তানের রাজধানী আস্তানায়, কিন্তু যদি কূটনৈতিক মিশন স্থাপিত হয় বা দূতাবাস স্থাপিত হয় তাহলে বড় ধরনের অর্থনৈতিক সহযোগিতার দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছেন বলে উল্লেখ করেছেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি প্রেরণ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। ভারতও অনেক পরিকল্পনা করেছে। শেষ পর্যন্ত ভারতের পরিকল্পনা মুখ থুবড়েই পড়েছে বলা যায়। দেখুন, চীনের সিল্ক রোড এই কাজাখস্তানের পাশ দিয়েই চলে গেছে। কাজাখস্তান এই সিল্ক রোডের একটা পার্ট। এরপর যদি আমি বলি যে ভারত দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিল যে মধ্য এশিয়ায় তাদের বাণিজ্যিক বিস্তৃতি বা প্রসার ঘটাবে, কিন্তু সেটা মুখ থুবড়ে পড়েছে দুটো কারণে। 2020 সালে যখন দ্বিতীয় দফায় আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসে, তখন ভারত তার সকল স্থাপনা, সকল কার্যক্রমের পাত্তারি গুটিয়ে দিল্লিতে চলে আসে। যদিও সাম্প্রতিক সময়ে গত বছরের শেষ সময় থেকে সম্পর্ক উন্নয়নের জন্য আফগানিস্তানের সঙ্গে ভারতের নানা ধরনের দিন দরবার হচ্ছে, কিন্তু সামগ্রিক পরিস্থিতি যদি বিবেচনা করি, এই আফগানিস্তানের মধ্য দিয়ে মধ্য এশিয়ার 5টি রাষ্ট্রের সঙ্গেই মূলত যোগাযোগ তৈরি করতে চেয়েছিল দিল্লি, কিন্তু আফগানিস্তানের সঙ্গে দিল্লির সম্পর্কে হোঁচট খাবার কারণে এটা খানিকটা স্তীমিত হয়ে গেছে। তবে এখন আবারও ভারত চেষ্টা করছে। অন্যদিকে দেখুন, ইরানের সঙ্গে ভারতের যে চাবাহার প্রকল্পটি ছিল, যেটা আসলে রেল লাইন হবার কথা ছিল, ইরান থেকে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর ভেতর দিয়ে ভারতে এই রেল লাইন আসবে, সেই প্রকল্পও থমকে গেছে। 40 দিনের ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে দিল্লি স্পষ্টভাবেই ইসরায়েলের পক্ষ নিয়েছে। ফলে এখন এই সম্পর্ক নবায়নের খুব বেশি একটা সুযোগ নেই দিল্লির সঙ্গে তেহরানের। কাজে বলা যায় যে মধ্য এশিয়ায় ভারতের বাণিজ্যিক বিস্তৃতির সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। এখন থাকলো পাকিস্তান। দেখুন, এই যুদ্ধের মধ্যেই ইরান যখন ইউরোপ, আমেরিকার অনেক রাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত, তখন পাকিস্তান একটা চাল দিল। এই চালটা কি? পাকিস্তান তার স্থল বন্দরগুলো ইরানের জন্য ইতোমধ্যে খুলে দিয়েছে। এই স্থল করিডোরের মাধ্যমে ইরান মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোতে ব্যবসা বাণিজ্য করতে পারবে। হরমুজকে ঘিরে যে ধরনের উত্তেজনা আমরা সবসময় দেখি, বা হরমুজকে এই ভূমধ্য সাগর, লোহিত সাগর অথবা ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সঙ্গে ব্যবসা বাণিজ্যের একটা প্রধানতম জলপথ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু হরমুজ যদি সংঘাত এবং বিক্ষুব্ধ থাকে তাহলে কি হবে ইরানও তো ক্ষতিগ্রস্ত হবে। সেই দিক বিবেচনায় এখন পাকিস্তান যে ইরানের জন্য স্থল করিডোর মানে বন্দরগুলো খুলে দিল, এর ফলে তেহরান মধ্য এশিয়ার রাষ্ট্রগুলোর সঙ্গে অভাবনীয় সম্পর্ক তৈরি করতে পারবে। ইতিমধ্যে সেই কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রিয় দর্শক, এর মধ্য দিয়ে শুধু কি ইরান লাভবান হবে তা কিন্তু নয়,
ইরান এবং দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন এবং পুরো ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করে নিন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও মানে কোন ক্যাটাগরির ভিডিও পছন্দ সেটি যদি কমেন্টস বক্সে জানাতেন। ভিডিওর ভিতরে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।